শ্রাব্যতার পাল্লা এর আরেক নাম শ্রবণ অনুভূতির পাল্লা। একজন সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষ 20 হার্টজের চেয়ে কম কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না এবং 20,000 হার্টজের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ সাধারণত 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এই কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, অন্য শব্দ শুনতে পায় না। একে শ্রাব্যতার পাল্লা বা শ্রবণ অনুভূতির পাল্লা বলে। শব্দতর তরঙ্গ, যেসব শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজের চেয়ে বেশি সেই সব শব্দকে শব্দতর তরঙ্গ বলে। আমরা শব্দতর তরঙ্গের কিছু ব্যবহার লিখে দিচ্ছি। রোগ নির্ণয় ও চিকিৎসা। আল্ট্রাসোনোগ্রাফি, আমরা যন্ত্রের নাম বললাম, সেখানে আল্ট্রাসাউন্ড বা শব্দতর তরঙ্গ ব্যবহার করা হয়। 2. ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস। সমুদ্রের গভীরতা নির্ণয়। ধাতব পাতের সূক্ষ্মতম ফাটল অনুসন্ধান। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পরিষ্কার করা। এই আল্ট্রাসনিক বা শব্দতর তরঙ্গের ব্যবহার। যেসব শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ এর চেয়ে কম সেই সব শব্দকেই শব্দেতর তরঙ্গ বা শব্দেতর শব্দ। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের মস্তিষ্কে একটা শব্দ শুনলে সেই শব্দের রেশ বা অনুভূতি 0.1 সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কে থেকে যায়। পরের শব্দ শুনতে হলে 0.1 সেকেন্ড পর শুনতে হবে, তা না হলে
দুটি শব্দ এক হয়ে যাবে এবং শব্দ দুটি স্পষ্ট শুনতে পারবে না। এই যে 0.1 সেকেন্ড একটা শব্দের অনুভূতি মানুষের মস্তিষ্কে থেকে যায়, এই সময়কে বলা হয় শ্রবণ অনুভূতির স্থায়িত্বকাল। শব্দ সুরযুক্ত আবার বেসুরযুক্ত শব্দ থাকে। সুরযুক্ত শব্দ শুনতে শ্রুতিমধুর বলে মনে হয়, আর বেসুরযুক্ত শব্দ শুনতে কটু, খারাপ লাগে। সুরযুক্ত শব্দ কাকে বলে? যেসব শব্দের নিয়মিত বা পর্যায়বৃত্ত কম্পন থাকে, রিদম থাকে, সেই সব শব্দ শুনতে শ্রুতিমধুর লাগে, তাদেরকেই সুরযুক্ত শব্দ বলে। আর যেসব শব্দের কম্পন নিয়মিত না, পর্যায়বৃত্ত না, কখনো আস্তে কখনো জোরে, যা শুনতে শ্রুতিমধুর লাগে না, তাদেরকেই বেসুরযুক্ত শব্দ বলে। সুরযুক্ত শব্দের তিনটি বৈশিষ্ট্য। এক, প্রাবল্য প্রাবল্য বা তীব্রতা। বা ইন্টেন্সিটি। দুই, তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা বা পিস। তিন, গুণ বা টিম্বার। গুণ বা টিম্বার। এই তিনটি হলো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। প্রথমে তীব্রতা বা প্রাবল্য। একটি সুরেলা শব্দ, সুরেলা একটি সুরেলা শব্দ কত জোরে হচ্ছে তা বোঝানোর জন্য এই তীব্রতা বা প্রাবল্য ব্যবহৃত হয়। সুরেলা শব্দ কত জোরে হচ্ছে তা বোঝানোর জন্য তীব্রতা বা প্রাবল্য ব্যবহৃত হয়। সাধারণত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় তাকেই শব্দের তীব্রতা বলে। লিখে দিচ্ছি, সাধারণত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে
প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। তীব্রতা বলে। তাহলে শব্দের তীব্রতা কাকে বলে এই সংজ্ঞাটা আমরা দিয়ে দিলাম। এর একক দেওয়া হয়েছে ওয়াট পার মিটার স্কয়ার। ওয়াট হচ্ছে ক্ষমতার একক, আর মিটার স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। এখানে বলা আছে একক ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দিয়ে ভাগ হয়েছে। শব্দ তো শক্তি, 1 সেকেন্ডের শক্তি, শক্তি মানে কাজ, একক সময়ে যে কাজ সম্পাদিত হয় তাকে ক্ষমতা বলে। ক্ষমতার একক ওয়াট। এই 1 সেকেন্ডের শব্দ হচ্ছে ক্ষমতা, আবার একক ক্ষেত্রফল, তাই মিটার স্কয়ার। তাই তীব্রতা বা প্রাবল্যের একক ওয়াট পার মিটার স্কয়ার। একটা সুরেলা শব্দ কত জোরে হচ্ছে তা বোঝানোর জন্য এই তীক্ষ্ণতা বা প্রাবল্য বা ইন্টেন্সিটি ব্যবহার করা হয়। এর সংজ্ঞাটা আমরা দিয়েছি, একক দিয়েছি। এরপরে আমরা যাব তীক্ষ্ণতা বা পিচ। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্র শব্দকে কখনো কখনো মোটা, কখনো কখনো তীক্ষ্ণ শোনা যায়, কখনো মোটা বা চড়া, কখনো তীক্ষ্ণ শোনা যায়, তাকেই শব্দের তীক্ষ্ণতা বা পিচ বলে। তোমাদের বইয়ে সংজ্ঞাটা এভাবেই দেওয়া আছে, অর্থাৎ একই প্রাবল্যের শব্দ কখনো সরু, কখনো মোটা, কখনো তীক্ষ্ণ, কখনো চড়া। এই পার্থক্য বোঝানো হয় তীক্ষ্ণতা বা পিচ দিয়ে, বা এই পার্থক্য বোঝানোকেই তীক্ষ্ণতা বা পিচ বলে। সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের শব্দের তীক্ষ্ণ শব্দ এবং চড়া বা মোটা শব্দের, তীক্ষ্ণ শব্দ বা সরু শব্দ, চিকন শব্দ এবং মোটা শব্দ পার্থক্য বোঝানোকে তীক্ষ্ণতা বা পিচ বলে। তাহলে তীক্ষ্ণতা বা পিচ বুঝতে পারলাম। কম্পাঙ্ক যত বেশি সেই শব্দ তত বেশি চড়া হয়, তার তীক্ষ্ণতা বা পিচ তত বেশি হয়।
তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভর করে। তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভরশীল। তীক্ষ্ণতার একক হচ্ছে হার্টজ। কম্পাঙ্কের উপর নির্ভরশীল, কম্পাঙ্কের একক হার্টজ, তীক্ষ্ণতার এককও হার্টজ। এই হচ্ছে তীক্ষ্ণতা। এরপর আছে টিম্বার বা গুণ। টিম্বার বা গুণ ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় তাকে বলা হয় টিম্বার বা সুরের গুণ। তাহলে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের বৈশিষ্ট্য, শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটাকেই বলা হয় টিম্বার বা সুরের গুণ। লিখে দিচ্ছে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা হয় তাকেই বলা হয় টিম্বার বা সুরের গুণ। শব্দের উৎস থেকে শব্দ উৎপন্ন হলো, সেই শব্দ দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে শব্দের উৎসের কাছে ফিরে এসে যদি মূল ধ্বনির পুনরাবৃত্তি ঘটায় তাকেই বলা হয় শব্দের প্রতিধ্বনি। এটা একটা প্রমাণের মতো, কত হলে প্রতিধ্বনি শোনা যাবে। আমরা এটা প্রমাণ করব সর্বনিম্ন কত দূরত্ব প্রয়োজন। এটা শব্দের উৎস। এটা একটা কার্টুন। শব্দের উৎস থেকে শব্দ সৃষ্টি হলে সাথে সাথে এক শব্দ শুনতে পাবে, এরপরে শব্দটা যাচ্ছে, এটা প্রতিফলন। বাধা পেয়ে শব্দটা আবার ফিরে আসতেছে, এই শব্দ উৎসের কথা আসলো, শব্দটার আবার শুনতে পেল, শব্দ পুনরাবৃত্তি ঘটলো, তার মানে মূল শব্দের পুনরাবৃত্তি ঘটেছে, প্রতিধ্বনি শুনতে পেয়েছে। এই কার্টুন শব্দের উৎসের কাছে ছিল, প্রথম শব্দ উৎপন্ন হওয়া মাত্র শব্দ শুনেছে, শব্দ কিছুক্ষণ পর
সে আবার শুনতে পেয়েছে একই শব্দ। তার মানে মূল শব্দের পুনরাবৃত্তি ঘটেছে, প্রতিধ্বনি শুনতে পেয়েছে। দূরত্বটা কত, কত হলে, ন্যূনতম কত দূরত্ব হলে প্রতিধ্বনি শুনতে পাবে? ধরি দূরত্বটা ডি। এই ডি দূরত্ব আমাদের বের করতে হবে। এটা প্রতিফলক। যদি তাপমাত্রা °C হয়, কারণ তাপমাত্রার উপর শব্দের বেগ নির্ভরশীল। তাপমাত্রা কম বেশি হলে শব্দের বেগও কম বেশি হয়। ধরলাম তাপমাত্রা °C। 0°C তাপমাত্রায় শব্দের বেগ সাধারণত 332 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দটা যাবে এত বেগে, কারণ তাপমাত্রা 0°C। বাধা পেয়ে ফিরে আসবে। কে শুনতে পাবে? এই কার্টুন প্রতিধ্বনি শুনতে পাবে। প্রথম শব্দ সৃষ্টি হওয়ার পর এই কার্টুনের মস্তিষ্কে প্রথম শব্দের রেশ বা অনুভূতি থাকবে 0.1 সেকেন্ড। এটা তোমরা একটু আগে বলেছি। তাহলে শব্দটা বাধা পেয়ে ফিরে আসতে হবে 0.1 সেকেন্ড পর, কারণ 0.1 সেকেন্ড আগে আসলে এই কার্টুন প্রতিধ্বনি শুনতে পাবে না, কারণ আগের শব্দের রেশ বা অনুভূতি মস্তিষ্কে আছে। তাই পরের শব্দ মস্তিষ্ক আর গেস করতে পারবে না। শব্দকে ফিরে আসতে হবে 0.1 সেকেন্ড পর। তোমরা দেখো যে এই শব্দটা শব্দ উৎস থেকে সৃষ্টি হয়ে প্রতিফলকে বাধা পেয়ে আবার ফিরে আসতেছে। এই ফিরে আসার ঘটনাটা কমপক্ষে 0.1 সেকেন্ড পর আসতে হবে, তাহলে এই কার্টুন প্রতিধ্বনি শুনতে পাবে। আমরা যে কথা বলি এগুলার প্রতিধ্বনি শোনা যায় না, কারণ দ্রুত শব্দ উৎস আর দূরত্ব, এর ন্যূনতম দূরত্ব সেটা আমাদের থাকে না। আমরা দেখি কত ন্যূনতম দূরত্ব পাওয়া যায়। শব্দ যাবে ডি দূরত্ব, ফিরে আসবে ডি দূরত্ব, তার মানে 2D দূরত্ব। এই শব্দটা এই ডি আর 2D আসতে সময় নিতে হবে কমপক্ষে 0.1 সেকেন্ডের চেয়ে বেশি। আমরা 0.1 সেকেন্ড ধরে ডির মানটা বের করব। এটা হবে ন্যূনতম দূরত্ব, অর্থাৎ এই দূরত্বে শোনা যাবে না, এর চেয়ে বেশি হলে শোনা যাবে। যেহেতু আমরা 0.1 সেকেন্ডটাই ধরতেছি, 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হলে শোনা যাবে। তাহলে আমরা একটা ঐকিক সাজাইছি। আমরা প্রথমে লিখছি শব্দ উচ্চ ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ডি মিটার। শব্দ ডি দূরত্ব যাবে, আবার ডি দূরত্ব ফিরে আসতে ন্যূনতম সময় ধরলাম টি, যেটা 0.1 সেকেন্ড। এখন আমরা একটা ঐকিক সাজাইছি। টি সেকেন্ডে শব্দ দ্রুত অতিক্রম করে 2D, যায় ডি আসে ডি, 2D প্রতিধ্বনি শোনার জন্য। 1 সেকেন্ডে শব্দ দ্রুত অতিক্রম করবে 2D/t। 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। তা অতএব বেগ v = 2D/t। এখন এই ক্ষেত্রে আমরা ডি বের করব।
তাহলে ডি ইকুয়াল ভিটি বাই 2। এই দুইটাই কিন্তু প্রতিধ্বনি নির্ণয়ের সূত্র। এখন এখানে মানগুলা বসিয়ে দেই। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332, ন্যূনতম সময় 0.1 সেকেন্ড ভাগ 2, এটা ক্যালকুলেশন করলে আসে 16.6 মিটার। অর্থাৎ শব্দের উৎস ও প্রতিফলক এর মধ্যবর্তী দূরত্ব 16.6 মিটার হলে প্রতিধ্বনির সৃষ্টি হবে। মূল শব্দের পুনরাবৃত্তি ঘটবে, মূল শব্দ দুবার শোনা যাবে।